এ পর্যায়ে তাইন রেগে চিৎকার দিয়ে বলল, ভালোবাসি না, ভালোবাসি না, আই ডোন্ট লাভ ইউ। এতবার বলার পরেও শুনতে পাও না তুমি? আমার পিছনে নির্লজ্জের মতন পড়ে আছো। অসভ্য মেয়ে, তোমাকে ভালোই ভেবেছিলাম। তুমি যে এত বেয়াদব তা আমার জানা ছিল না। তোমাকে যাতে আর বিরক্ত করতে না দেখি, না হলে কিন্তু ফল ভালো হবে না। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। ইউ মে গো নাও, জাস্ট লিভ। তাইনের এমন যন্ত্রণাদায়ক কথা শুনে চোখে পানি চলে আসে তাহির। মুহূর্তেই কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। তাই ধপ করে চেয়ারে বসে পড়ে। প্রচন্ড মাত্রায় রেগে আছে সে। রাগের বশে তাহিকে জানা তাই বলেছে। একে তো ডিল মিলাতে না পেরে রেগে আছে, তার উপর তাহি এসে মাথাটা আরো খারাপ করে দেয়। কিছুক্ষণ চোখ বন্ধ করে তাইন অফিস থেকে বেরিয়ে যায়। বাড়িতে এসে নিজের রুমে ঢুকে বিছানায় শুয়ে অঝরে কাঁদছে তাহি। তায়ান আজ তাকে কত কথা শোনালো, তাকে অসভ্য বেয়াদবের উপাধি দিয়ে দিল। তায়ান তো ঠিকই বলেছে, সে অসভ্য বেয়াদব না হলে কি এভাবে তায়ানের পিছে ছুটতো? তাহি উঠে চোখের পানি মুছে বলল, ভালোবাসার মানুষকে পেতে মাঝে মাঝে অসভ্য বেয়াদব হতে হয়। আমি এত তাড়াতাড়ি আপনার পিছু ছাড়ছি না মিস্টার তায়ান। আমি এমন ব্যবস্থা করব যাতে আপনি নিজেই আমাকে ভালোবাসার কথা বলবেন। এইটা আমার প্রতিজ্ঞা। কেটে গেছে আরো 2 দিন। আর 4 দিন পর সাইমন সিমির বিয়ে। সিমরান বেশ খুশি, ফাইনালি সে তার শানের হতে যাচ্ছে। কথাটা মনে আসতেই লজ্জায় রক্তিম আওয়াজ ছড়িয়ে পড়ে তার গাল দুটোতে। ভার্সিটিতে বসে আছে সিমরান, দিশা, তাহি। সিমরান দিশার যেন খুশি উপড়ে পড়ছে। পড়বে বাই না কেন, দুজন দুজনের ভালোবাসাকে পেতে যাচ্ছে। এদের এত খুশি দেখে তাহির গা জ্বলে যাচ্ছে। দুটোর বিয়ে ঠিক হয়ে গেছে, অথচ তার বিয়ের নাম গন্ধও পাচ্ছে না সে। আজকেই বাড়িতে গিয়ে এর একটা হেস্তনেস্ত করবে তাহি। সবাই কথা বলছিল, তখনই জেনি এসে তাদের পাশে বসে। যে হাই, কি করছো তোমরা? আমরা নাচতেছি, তুমি নাচবে, আসো। কই, আমি তো দেখতে পাচ্ছি তোমরা বসে গল্প করছো। যখন দেখতেই পাচ্ছ তাহলে জিজ্ঞাসা কেন করছো? নিয়ে আর কিছু বলল না। সিমরান জেনির হাত ধরে বিয়ের কার্ড দিয়ে হাসি মুখে বলল, নাও জেনি, আজ থেকে 4 দিন পর তোমার আমাদের বাড়িতে দাওয়াত। অবশ্যই আসবে কিন্তু। জেনি কার্ডটা হাতে নিয়ে ভালো করে দেখলো এবং অবাক হয়ে বলল, কি, সত্যি সিমরান তোমার বিয়ে? তোমার আর সাইমনের বিয়ে? সিমরান লাজুক হেসে মাথা উপর নিচ করে। জেনি খুশি হয়ে সিমরানকে জড়িয়ে ধরে বলে, কংগ্রেচুলেশন। ও মাই গড, আমি যে বিশ্বাস করতে পারছি না। আমি অনেক খুশি। জেনির এত খুশি দেখে সিমরানের অনেক ভালো লাগে। জেনি বলে, তাহলে কালকে আমরা সবাই শপিং করতে যাব। প্লিজ সিমরান, তুমি রাজি হয়ে যাও। সিমরানও রাজি হয়ে যায়। জেনির এমন ন্যাকামো দেখে মুখ বাঁকা করছে দিশা, তাহি। তারা সবাই ঠিক করেছে কালকে শপিং করতে যাবে। এরপর সকলে উঠে ক্লাসে চলে যায়। পরের দিন সিমরান, দিশা, তাহি, জেনি ক্লাস শেষ করে বেরিয়ে পড়েছে শপিং করতে। জেনি বলেছে সকলে একসাথে মজা করতে করতে হেঁটে যাবে, তাই সবাই রাজি হয়ে যায়। এখন তারা হেঁটে হেঁটে যাচ্ছে, বেশ ভালোই লাগছে তাদের। হাসছে আর হাঁটছে। কিছু দূর যেতেই হঠাৎ তাদের সামনে পরপর 2টা বড় হাইস গাড়ি এসে থামে। তা দেখে সবাই হাঁটা বন্ধ করে দেয়। গাড়ি থেকে এক এক করে মোটা সোটা দেহের অধিকারী লোকেরা নামছে, মুখে কালো কাপড় পেঁচানো, যার জন্য তাদের বয়স আন্দাজ করা বড় দায়। তাদের দেখে ভয়ে কয়েক পা পিছিয়ে যায় মেয়েরা। লোকগুলোর মধ্যে একজন বলল, তোমাদের মধ্যে সিমরানকে, তাকে এক্ষুনি আমাদের হাতে তুলে দাও। ভয়ে সবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। দিশা সাহস জুগিয়ে বলল, কে তোরা, আমাদের পথ ছাড়, না হলে তোদের জন্য ভালো হবে না। কথাটা যেন মজা হিসেবে নিয়ে নেয় লোকগুলো। প্রথম লোকটি বলল, হাসালি মেয়ে, খুব সাহস না? তা কি করবি আমাদের? তাড়াতাড়ি বল সিমরানকে, না হলে একটাকেও জ্যান্ত রাখবো না। তখনই তাহি বলে উঠল। আমি সিমরান, আই কি করবি কর। দিশা বলল, ভুল বলছে ও, সিমরান আমি। নিতে হলে তোরা আমাকে নে। বলছি না আমি সিমরান। না, আমি। দিশা তাহির এমন কাজে চোখে পানি চিকচিক করছে সিমরানের। লোকগুলো যেন কনফিউজড। প্রথম লোকটা আবারও বলল, ঠিক করে বল তোদের দুজনের মধ্যে সিমরানকে, না হলে। এই বলে লোকটা ধারালো একটা ছুরি বের করে। ছুরি দেখেই ভয়ে জমে যায় সবাই। সিমরান, তাহি আর দিশাকে চাপড়ে ধরে আছে। তখনই জেনি বলে,
আমরা বলবো না সিমরানকে, আমাদের ছেড়ে দে তোরা। এরপর সিমরানের দিকে তাকিয়ে বলল। সিমরান, তুমি পালাও এই মুহূর্তে। জেনির কথায় লোকগুলো মুহূর্তেই সিমরানকে চিনে ফেলে। তাহি বলল। এই তুমি কি করলে জেনি? তুমি সিমরানের নাম নিয়েছো কেন? লোকগুলো আস্তে আস্তে সিমরানের দিকে আসে। তা দেখে তাহি দিশা সিমরানকে তাদের পেছনে লুকিয়ে রাখে। জেনি লোকগুলোর সামনে দুহাত ছড়িয়ে বলল। না, আমি কিছুতেই সিমরানের কাছে তোদের যেতে দিব না। তখনই একটা লোক এসে জেনির মুখে রুমাল চেপে ধরে। সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জেনি। সিমরান, তাহি, দিশা চিৎকার দিয়ে বলল, জেনি। লোকগুলো এবার তাদের দিকে ধেয়ে আসে। সিমরানদের অবস্থা খারাপ। দিশা তাহি কি করবে বুঝতে পারছে না। যে করে হোক সিমরানকে বাঁচাতেই হবে। একটা লোক যে সিমরানের হাত ধরতে যাবে তখনই দিশা লোকটাকে একটা গায়ের সর্বশক্তি দিয়ে লাথি মারে, যার ফলে লোকটা পড়ে যায়। এই সুযোগে তাহি সিমরানকে নিয়ে পালাতে নিলে আর একজন লোক তাহির চুল চেপে ধরে। তাহি ব্যথা পেয়ে মুহূর্তেই দাঁড়িয়ে যায়। প্রথম লোকটা গিয়ে দিশার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় এবং সবার উদ্দেশ্যে বলেই দিশার মুখে রুমাল চেপে ধরে। সাথে সাথে দিশাও অজ্ঞান হয়ে যায়। এবার সিমরান আর তাহির অবস্থা নাজেহাল। দুজন দুজনকে শক্ত করে ধরে আছে। লোকটা এবার তাহির কাছ থেকে সিমরানকে ছাড়িয়ে আনে। অন্য একটা লোক পেছন থেকে তাহির মুখে রুমাল চেপে ধরে। তাহিও অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। সিমরান এবার চিৎকার করে ওঠে। লোকটা খুব জোরে সিমরানের হাত চেপে ধরেছে। সিমরানের ভীষণ রাগ হতে থাকে। সিমরান খুব জোরে লোকটার হাতে কামড় বসিয়ে দেয়। ব্যথা পেয়ে লোকটা সিমরানকে ছেড়ে দেয়। ছাড়া পেতে সিমরান ছুটে যায় মাটিতে শুয়ে থাকা তার বান্ধবীদের কাছে। তাদের কাছে গিয়ে সবাইকে ডাকতে থাকে সিমরান, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। তখনই পেছন থেকে প্রথম লোকটা একটা লোহার রড দিয়ে সিমরানের মাথায় বাড়ি মারে। মুহূর্তে সিমরানের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। চোখের সামনে সবকিছু ঘোলাটে দেখতে থাকে সিমরান। আর সইতে না পেরে মাথায় হাত দিয়ে জ্ঞান হারায় সে। প্রায় 2 ঘন্টা পর জ্ঞান ফিরে আসে দিশা, তাহির। চোখ খুলে বোঝার চেষ্টা করে তারা কোথায় আছে। সবকিছু মনে পড়তেই মুহূর্তেই দুজনে উঠে বসে। তড়িঘড়ি করে তারা সিমরানকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। এবার দুজনেই খুব জোরে কান্না করে দেয়। দিশা শান্ত হয়ে তাহিকে বলে। তাহি, এখন আমাদেরকে কান্না করলে চলবে না। সিমরানকে যে করে হোক খুঁজতে হবে। সব কিছু সাইমান ভাইয়াকে যত দ্রুত সম্ভব জানাতে হবে। চল। তখনই তাহি লক্ষ্য করলো জেনি নেই। জেনি তো অজ্ঞান হয়ে পড়েছিল। তাহলে কোথায় গেল? কি ব্যাপার, জেনি কোথায়? তাহির কথা শুনে দিশাও লক্ষ্য করে ব্যাপারটা। ঠিকই তো, জেনি কোথায়? পরক্ষণে আবার বলল। হয়তো তার জ্ঞান আগেই ফিরেছে, তাই সে চলে গেছে। এখন আমাদের তাড়াতাড়ি যেতে হবে। চল। বলেই দুজনে ছুট লাগায়। একটা অন্ধকার রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে সিমরান। তাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। মাথা থেকে এখনো রক্ত পড়ছে। সিমরান আস্তে আস্তে চোখ দুটি মেলার চেষ্টা করে, কিন্তু মাথার যন্ত্রণায় মেলতে পারছে না। অনেক কষ্টে চোখ মেলে তাকায়। তাকাতেই নিজেকে আবিষ্কার করে একটা অন্ধকার রুমে, যে রুমে সামান্য আলোক রোশনি দেখা যাচ্ছে। সিমরান সামনে তাকাতেই দেখতে পায় পায়ের উপর পা দিয়ে বসে আছে রাহিব। গালে বুড়ো আঙুল দিয়ে স্লাইড করছে আর বাঁকা হেসে তার দিকে তাকিয়ে আছে। রাহিবকে দেখে আটকে ওঠে সিমরান। উনি এখানে? তার মানে উনি আমাকে কিডন্যাপ করেছে? সিমরান যেন মুহূর্তেই বুঝে যায়। সিমরান ক্লান্ত মুখে রাহিবকে বলল। তুই আমাকে এভাবে তুলে এনেছিস, তাই না? তোকে কেন তুলে এনেছি তা কিছুক্ষণ পরেই বুঝতে পারবি। কেন এখানে আমাকে কেন তুলে নিয়ে এসেছিস? কি উদ্দেশ্য তোর শয়তান? মুহূর্তেই রাহিবের চেহারার পরিবর্তন ঘটে। রাহিব রেগে যায়। উঠে চেয়ারটা এক লাথি দিয়ে ফেলে দেয়। চিৎকার করে সিমরানের দিকে তাকিয়ে বলতে থাকে। তোকে প্রথম দেখা দিয়ে আমি পছন্দ করে ফেলি, তারপর তোর খোঁজ নেই। ওমা, পরে জানতে পারি তুই আমার শত্রু পরিবারের মেয়ে। তখন ভেবেছি তোকে সুন্দর করে বিয়ে করে প্রতিশোধ তুলবো, কিন্তু তুই তা হতে দিলি না। তার চেয়ে বড় কথা, তুই আমার প্রধান শত্রু সাইমনের বউ হতে যাচ্ছিস। তা আমি কি করে হতে দিই বল? তোকে শেষ করেই আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব, সাথে আমার প্রধান শত্রু সাথেও প্রতিশোধ নেওয়া হয়ে গেল। এক ঢিলে দুই পাখি মারবো। তোর অভাবে সাইমন তিলে তিলে শেষ হয়ে যাবে, তার এই অবস্থা দেখে আনন্দে মেতে উঠবো আমি। কথাগুলো শুনে সিমরানের মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সিমরান হঠাৎ জোরে জোরে হাসতে থাকে। সিমরানের এমন হাসি দেখে রাহিব ভ্রু কুঁচকে তাকায়। সিমরান হাসি থামিয়ে বলল। তো তুই কি ভেবেছিস
আমাকে তুই শেষ করতে পারবি? তাহলে সেটা তোর ভুল ধারণা। তুই আমার কিচ্ছু করতে পারবি না, কারণ আমার সাইমন আসবে আমায় বাঁচাতে, আর তোকে উচিত শাস্তি দেবে। মিলিয়ে নিস তুই। সিমরানের কথা শুনে দ্বিগুণ রেগে যায় রাহিব। রেগে সিমরানের দিকে এগোতে নিলে তখন কেউ বলে উঠল, থাক না রাহিব, জীবনের শেষ সময় এমন আশা নিয়ে না হয় একটু বাঁচুক। সাথে সাথে সেদিকে তাকায় রাহিব এবং সিমরান। তাকে দেখে হো হো করে হেসে উঠল রাহিব। সিমরান সেদিকে তাকাতেই বড়সড়ভাবে শক খায়। জেনি, জেনি এখানে? জেনি তাদের সামনে এসে বলল, একটুর জন্য না হয় ছেড়ে দাও, বেচারি কিছুক্ষণ পরই তো পরকালে পাড়ি দেবে। সিমরান অবাক নয়নে জেনির দিকে তাকিয়ে আছে। জেনি এসব কি বোঝে? তার মানে জেনিও রাহিবের সাথে হাত মিলিয়েছে। জেনি তার সাথে এমন প্রতারণা করেছে, কি করে করতে পারলো? সিমরানের যেন বিশ্বাস হচ্ছে না। সিমরান জেনির দিকে তাকিয়ে বলল, জেনি, তুমি এখানে? তুমি আমার সাথে এত বড় অন্যায় করলে? জেনি সিমরানের দিকে তাকিয়ে কিছুক্ষণ হেসে বলল, তো তুমি কি ভেবেছো আমি সব ভুলে তোমার সাথে বন্ধুত্ব করব? সব অপমানের কথা ভুলে যাব? কি করে ভাবলে তুমি? বোকা মেয়ে, আমার চালাকি তুমি ধরতেই পারলে না। সিমরান চিৎকার দিয়ে বলল, প্রতারক, ধোঁকাবাজ, শয়তানি! আমার সাথে এত বড় প্রতারণা কি করে করতে পারলি? তোকে বিশ্বাস করেছি আমি। আমারই ভুল। তোর মতো কাল সাপকে আমি ক্ষমা করে দিয়েছি। দেখিস, আল্লাহ তোকে ছাড়বে না কখনো। জেনি রেগে সিমরানের গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয় এবং বলে, আমার চোখের সামনে দিয়ে তুই আমার সাইমনকে কেড়ে নিবি, তা তো কিছুতেই আমি হতে দেব না। তার উপর তুই আমার শত্রু। তুই আমার সাথে যা করেছিস সে সব প্রতিশোধ তুলতে আমি রাহিবের সাথে হাত মিলাই। আজ তুই শেষ, তোকে শেষ করেই সাইমনকে আমার করব। জীবনেও পারবি না। তুই আমার সাইমনকে কিছুতেই নিজের করতে পারবি না। বরং তুই দেখিস সাইমন তুই কি অবস্থা করে। জেনি রাহিবের দিকে তাকিয়ে বলল, আর সময় নষ্ট না করে এর তেজ এক্ষুনি খুঁচিয়ে দাও। সে আর বলতে, সিমরানের দিকে তাকিয়ে বলল, তোর প্রতি আমার খুব লোভ জানিস। তোর এই মাখনের মতো শরীর ভোগ করা আমার অনেক দিনের ইচ্ছে। ভেবেছি বিয়ে করে ভোগ করব, কিন্তু তোর কারণে তা হলো না। আজ সেই সময় এসেছে। আজ তোকে ভোগ করে এরপর শেষ করবো। রাহিবের কথায় সিমরানের যেন গা গুলিয়ে আসে। রাহিব এগিয়ে এসে সিমরানের হাতে পায়ে বাঁধন খুলে দেয় এবং সিমরানের ডান হাতের সিনা খুব জোরে চেপে ধরে। সিমরান নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। তাকে যে করে হোক বাঁচতে হবে। জেনি তার ফোন বের করে ভিডিও করা শুরু করে দেয়। রাহিব সিমরানের ওড়না ধরতে সিমরান কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় রাহিবের গালে। রাহিব গালে হাত দিয়ে চোখ লাল করে সিমরানের দিকে তাকায়। তোর এত বড় সাহস! এই নিয়ে 2 বার! তোকে তো আমি। বলেই সিমরানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। রাহিব নিজের শার্টটা একটা নিয়ে খুলে ফেলে। এক পা করে সিমরানের দিকে এগোচ্ছে সে। সিমরান ভয় পেছাচ্ছে। আজ বুঝি তার সব হারাবে সে। তার এত বছরের সুরক্ষিত রাখা তার সতীত্ব হারাবে এই জানোয়ারের হাতে। তবে কি আজই তার শেষ দিন? সাইমন তাকে বাঁচাতে আসবে না? সাইমনকে আর কখনো দেখবে না? সাইমনের সাথে বাঁচার স্বপ্ন কি এখানেই শেষ? রাহিব সিমরানের একদম কাছে, আস্তে আস্তে তার দিকে ঝুঁকছে। সিমরানের চোখ বেয়ে অজস্র নোনা জল পড়ছে। চোখ বন্ধ করে শেষবারের মতো সাইমনকে স্মরণ করলো। রাহিব সিমরানের দিকে একদম ঝুঁকে গেছে। সিমরানের ওনাটা টান দিয়ে দূরে ফেলে দেয়। যেই না রাহিব সিমরানকে টাচ করতে যাবে, তখনই দরজা ভাঙার শব্দে সেদিকে তাকায় সকলে। সাথে সাথে সিমরানের কান্নার মাঝেও হাসি ফুটে ওঠে। দরজার কাছে অগ্নিমূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে সাইমন। এই মুহূর্তে তাকে কোনো হিংস্র বাঘ মনে হচ্ছে। চোখ দিয়ে লাভা বের হচ্ছে তার। আজ সে সব শেষ করে দেবে যেন। সাইমন রাগে ফোপাতে ফোপাতে ছুটে এসে রাহিবকে তুলে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। গায়ের সর্বশক্তি দিয়ে মারছে। সাইমনের পেছনে তড়িঘড়ি করে প্রবেশ করে তায়ান, তাহি, দীপ, দিশা। দিশা তাহি গিয়ে সিমরানকে ধরে। সাইমনের যেন হুঁশ নেই। রাহিবকে মারতে মারতে প্রায় আধমরা করে দিয়েছে সাইমন। তোর এত বড় কলেজা, আমার ফুলকে তুলে এনেছিস, একে অপবিত্র করার চেষ্টা করছিস। যেখানে ওকে কেউ সামান্য টাচ করলে আমি সহ্য করতে পারি না, সেখানে তুই ওকে মারার প্ল্যান করেছিস। আজ তোর এই কলেজা আমি ছিঁড়ে ফেলবো। বলেই রাহিবের বুকে অসম্ভবভাবে কিল দিতে থাকে সাইমন। রাহিবের যেন নিঃশ্বাস ওঠানামা করছে।
তখনই দীপ আর তায়ান এসে রাহিবের কাছ থেকে সাইমানকে ছাড়ানোর চেষ্টা করে। শান, ছাড়, অনেক হয়েছে। মরে যাওয়ার মতো নরপিসাচের, মরে যাওয়ার মতো নরপিসাচ, বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর আমাকে ছাড়। তায়ান দীপ অনেক কষ্টে সাইমানকে ধরে রেখেছে। অবস্থা বেগতিক দেখে জেনি ভয়ে কাঁপছে। জেনি পালাতে নিলেই দিশা এসে তার হাত ধরে ফেলে। দিশা পরপর 2টা থাপ্পড় মারে জেনির গালে এবং বলে, ধোকাবাজ, রাক্ষসী, তোর প্রতি আমার আর তাহির সন্দেহ সেই দিন থেকে, যেই দিন তুই বান্ধবীর সাজতে এসেছিস। সিমি তোকে এত বিশ্বাস করেছে, শেষে এত বড় বিশ্বাসঘাতকতা তুই করতে পারলি? তখনই সাইমানের নজর জেনির দিকে যায়। জেনিকে চিনতে তার হালকা সময় লেগেছে। মুহূর্তে যেন জল শক্ত হয়ে আসে সাইমানের। ছেলে হলে এতক্ষণে একে আস্ত রাখত না সাইমান। জেনি এবার সিমরানের পায়ের কাছে বসে বলল, সিমরান সিমরান আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার পেছনে লাগবো না, প্লিজ সিমরান। সিমরানের যেন কিছুক্ষণ আগের কথা মনে পড়ে যায়। মুহূর্তেই চোখ দুটো লাল হয়ে যায় সিমরানের। এই মেয়েটার জন্য রাহিব তাকে এখানে তুলে আনতে পেরেছে। সিমরান জেনিকে উঠিয়ে ঠাস করে 3টে চড় দিয়ে দেয় তার গালে এবং বলে, তুই কি ভেবেছিস প্রথমবার যেই ভুলটা করেছি এখনো সেই একই ভুল করব? তুই যা করেছিস তার কোনো ক্ষমা হয় না, তোকে শাস্তি পেতেই হবে। সে শাস্তি আমার সাইমন দিবে। সাইমান সিমরানের কাছে এসে বলল, না ফুল, মেয়েদের গায়ে আমি হাত তুলি না। একে তুমি নিজ হাতে শাস্তি দেবে। বলেই সিমরানের হাতে একটা চাবুক তুলে দেয় সাইমান। তা দেখে জেনির আত্মা যেন শরীর থেকে বেরিয়ে যায়। জেনি তাহি দিশার দিকে তাকিয়ে বলল, তার আগে বলো, তোমরা এসব কিভাবে জানতে পেরেছো? তাহি জেনির চুলের মুঠি ধরে বলল, বেশ, শোন তাহলে। 2 ঘন্টা আগে তাহি দিশা কোনো রকম ছুটে আসে তাহজিদ বাড়িতে সায়ামের খোঁজে। কিন্তু সবাই জানিয়ে দিয়েছে সাইমান আর তায়ান নাকি দ্বীপের বাড়িতে গিয়েছে। কথাটা শোনা মাত্রই তারা আবার ছুট লাগায় দ্বীপের বাড়ির দিকে। কিন্তু তারা তো দ্বীপের বাড়ি চেনে না, অনেক দূরে চলে এসেছে তারা। তাহি বলল, দিশা, তুই দীপ ভাইয়াকে একটা কল করে জলদি। তাহির কথা মতো দ্বীপের ফোনে অনবরত ফোন দিতে থাকে দিশা। দিশার এত ফোন দেখে দ্বীপ ফোন রিসিভ করে। তখনই দিশা কাঁদতে কাঁদতে বলে, হ্যালো দীপ, তোমরা কোথায়? সিমির সিমির দিশা কান্নার জন্য বলতেই পারছে না। দ্বীপ তড়িঘড়ি করে বলল, দিশা, তুমি কাঁদছো কেন? আর কি হয়েছে সিমরানের? সিমরানের অনেক বড় বিপদ, তোমরা এক্ষুনি চলে আসো। ওকে, আমরা আসছি। দ্বীপের মুখে এহেন কথা শুনে আঁতকে ওঠে সাইমান তায়ান। কি হলো তাদের ফুলের? তারা এক মুহূর্ত দেরি না করে পাগল হয়ে বেরিয়ে পড়ে। দিশা যে ঠিকানা দিয়েছে সেখানে যেন হাওয়ার বেগে চলে আসে তারা। তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে তাদের কাছে ছুটে যায় এবং জানতে চাইছে যে কি হয়েছে। তখনই দিশা এক এক করে সব বলে। সব শুনে সবার মাথায় বাজ পড়ে। মুহূর্তে যেন বোনের জন্য পাগল হয়ে পড়ে তায়ান। সাইমন উদ্বিগ্ন হয়ে গেছে সিমরানের জন্য, তবে সাইমন শক্ত রইল। সে যেন বুঝে গেছে কাজটা কার। তখনই সাইমন বলল, দিশা, তুমি যে বলেছো জেনের কথা, সে জেনে কে? ভাইয়া, জেনি আগে সিমরানের শত্রু ছিল, কিছুদিন হয়েছে আমরা বন্ধু হয়েছি। সাইমন ভ্রু কুঁচকে বলল। আগে শুক্র ছিল মানে? দিশা আগের সব কথা এক এক করে বলে সাইমনকে। তখনই যেন রাগে দাঁত মুখ খিচে আসে সাইমনের। ব্যাস, সে বুঝে গেছে। দিশার দিকে তাকিয়ে সাইমন বলল, মেয়েটার ফোন নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ আছে, কেন কল করব? না, ভুলে কল দিও না। নাম্বারটা এখনই আমাকে দাও। নাম্বারটা নিয়ে সাইমন কাউকে কল দিয়ে বলল, হ্যালো রকি, তোকে একটা নাম্বার দিয়েছে। নাম্বারটা লোকেশন এক্ষুনি আমাকে টেক্সট করে পাঠা, ফাস্ট। পাশ থেকে। ওকে, এখানে পাঠাচ্ছি। খানিকক্ষণ পরে সাইমনের ফোনে জেনির নাম্বারে লোকেশন পাঠায় রকি। সাথে সাথে সকলে গাড়িতে উঠে চলল সেই লোকেশনের উদ্দেশ্যে। প্রায় 1.5 ঘন্টা পরে তারা পৌঁছে যায় লোকেশন অনুযায়ী সেই জায়গায়। সেখানে যেতে লোকেশন বন্ধ হয়ে যায়, যার ফলে সাইমন বুঝে যায় এখানেই তার ফুল আছে। তারা দেখতে পায় সামনে একটা বিল্ডিং। দেখে মনে হচ্ছে কতদিন ধরে বিল্ডিংটার কাজ বন্ধ হয়ে আছে। সকলে দেরি না করে সারা বিল্ডিং তন্ন তন্ন করে খুঁজে
কিন্তু সিমরানকে কোথাও পাচ্ছে না। সবাই যেন হতাশ হয়ে পড়ে। তখনই সাইমান শুনতে পায় ছাদ থেকে কিসের আওয়াজ যেন আসে। সাথে সাথে ছুটে যায় ছাদে, গিয়ে দেখে অনেকগুলো লোক বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সাইমান তাদের সাথে ফাইট করে দরজা ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই তার রুহ কেঁপে ওঠে, সাথে সাথে মাথায় রক্ত উঠে যায়। আর একটু দেরি হলে না জানে কি হতো তার ফুলের। বর্তমানে তাহি জেনির দিকে তাকিয়ে বলল, তোর এই একটা বোকামের জন্য আমরা খুঁজে পাই আমাদের সিমিকে, সাথে তোদেরকেও হাতে নাতে ধরতে পারি। এবার সিমরানের দিকে তাকিয়ে বলল। তোর কাজ শুরু করে দে সিমি। সিমরান মাথা উপর নিচ করে একের পর এক চাবুকের আঘাত করতে থাকে জেনিকে, আর জেনি চিৎকার করছে। এদিকে রাহিব সুযোগ বুঝে একটা ছুরি বের করে আস্তে আস্তে সাইমানের দিকে যেতে লাগলো। যেই না সাইমানের পিঠে ছুরি আঘাত করতে যাবে, তখনই তায়ান বলে। শান, সাবধানে। সাথে সাথে সাইমান পেছনে ফিরে ছুরিটা ধরে নিচে ফেলে দেয় এবং রাহিবকে লাথি দিয়ে ফেলে দেয়। নিচে পড়ে থাকা সিমরানের ওড়নাটা দিয়ে সাইমান রাহিবের গলায় চেপে ধরে। রাহিব যেন নিজের মৃত্যু দূতকে দেখতে পাচ্ছে। সাইমান বলল, সেদিন আমার বোনকে এভাবে কিডন্যাপ করে মারতে চেয়েছিস, তখন আমি তোকে ছেড়ে দিয়েছি। তারপর আমাকে ট্রাক দিয়ে মারার ভয় দেখিয়েছিস, তখনও তোকে কিচ্ছু বলিনি। এরপর আমার ফুলকে বিয়ে করতে গিয়েছিস, তখনও তোকে আমি ছেড়ে দিয়েছি। বাট টুডে আমার হাত থেকে তোর নিস্তার নেই। বলেই ওনাটা রাহিবের গলায় খুব জোরে পেঁচিয়ে ধরে। যা দেখে দীপ তায়ান এসে কোনো রকম আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। রাহিবের যখন নিঃশ্বাস একদম চলাচল বন্ধ করে দেয়, তখনই পুলিশ হাজির হয়। পুলিশ এসে সাইমনকে ছাড়িয়ে আনে, যার ফলে রাহিব বেঁচে যায়। রাহিব খুব জোরে কাশতে থাকে। আসার সময় দীপ পুলিশকে টেক্সট করে সব জানিয়ে দেয়, যার কারণে পুলিশ হাজির হয়। পুলিশ রাহিবকে আর জেনিকে হাত করে পরিয়ে নিয়ে যায়। সাইমন এবার সিমরানের কাছে গিয়ে তার গায়ে ওনাটা পরিয়ে দেয়। সাথে সাথে সিমরান সাইমনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। সাইমনও খুব শক্ত করে সিমরানকে জড়িয়ে ধরে। সিমরানের মাথায় হাত দিতেই তরল কিছু অনুভব করে সাইমন। হাত সামনে আনতেই দেখে রক্ত। সাথে সাথে সিমরানকে ছাড়িয়ে তার মাথা ভালো করে চেক করতেই দেখে মাথা ফেটে রক্ত বের হচ্ছে। তা দেখে সাইমনের বুক ভারী হয়ে ওঠে মুহূর্তে। বুকে অসম্ভব পীড়া হতে থাকে সহসাই। মনে হচ্ছে সাইমনের বুকের হৃৎপিণ্ডটা কেউ খুলে নিয়ে যাচ্ছে। সিমরানের উদ্দেশ্যে সাইমন বলল, এখানে কিভাবে ব্যথা পেলে তুমি? থাক না সান, ফুল বলতে বলছে। আমি জানি না, হঠাৎ কেউ আমাকে পেছন থেকে জোরে কিছু একটা দিয়ে আঘাত করে, যার ফলে এমনটা হয়। কথাটা শোনা মাত্রই রাগ সপ্তমে পৌঁছে যায় সাইমনের। যেখানে সিমরানের হালকা কোনো আঘাত সহ্য করতে পারে না সাইমন, সেখানে আজ সিমরানের এত আঘাত কি করে সহ্য করবে সে? সাইমনের ব্যাপারটা তায়ান বুঝতে পেরে সাইমনের কাঁধে হাত দিয়ে বলল, যা হওয়ার হয়েছে শান, সব ভুলে যা। সামনেই নতুন জীবন শুরু হতে যাচ্ছে তোদের। এইসব নিয়ে আর ভাবিস না। ফুলকে নিয়ে বাড়ি চল। তায়ান ঠিক বলেছে শান। সাইমনও হালকা মাথা উপর নিচ করে। ভাইকে দেখি তাকে জড়িয়ে ধরে আবার কান্না শুরু করে দেয় সিমরান। তায়ানের যেন কলিজা ফেটে যাচ্ছে। সিমরানের বিপদের খবর শুনে সে যেন দিন দুনিয়ার সব ভুলে গেছে। তায়ান সিমরানকে শান্ত করে। এরপরে সকলে বেরিয়ে যায়। সিমরানকে সোজা হসপিটালে নিয়ে যায় সকলে। এরপর ডক্টর সিমরানের মাথায় ব্যান্ডেজ করে দেয়। সিমরানের ব্যথা দেখে মনে হচ্ছে ব্যথা সে না সাইমন পেয়েছে। ব্যান্ডেজ করার সময় সাইমন সিমরানের মাথাটা তার বুকে রাখে, ভাবে এই ব্যথা যদি তার ফুল না পেয়ে সে পেত। তারপর সবাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শেখ বাড়িতে সিমরানকে দিতে এসেছে সাইমন। সিমরানকে দেখে উদ্বিগ্ন হয়ে যায় বাড়ির সকলে, কিন্তু সাইমন তায়ান সবাইকে সত্যিটা জানায়নি, কারণ সবাই চিন্তা করে শরীর খারাপ করবে সেজন্য। এটা সেটা বলে বুঝিয়ে দিয়েছে। সিমরানকে তার ঘরে দিয়ে এসে কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে পড়ে সাইমন। কেটে গেছে দুদিন। এই দুদিন সিমরানের মাথার ক্ষতটায় বেশ উন্নতি হয়, তবে সিমরানের মুখে যেন হাসি নেই। এত বড় একটা বিপদের হাত থেকে বেঁচেছে সে। সাইমন সঠিক সময়ে না আসলে হয়তো সে ভাবলে বুকটা ধক করে ওঠে তার। সব ফিরে পেয়েও যেন সে সেফ না। তার মন বলছে সামনে আরও বিপদ আছে। কাল সাইমন সিমির হলুদ অনুষ্ঠান, সে হিসেবে সবাই এখন ব্যস্ত হয়ে পড়েছে। এখন থেকে বাড়ি সাজানো আরম্ভ হয়ে গেছে। এক এক করে গেস্টরা আসতে থাকে।
বাড়িটা পুরো দমে সাজানো হচ্ছে। সবার যেন সামান্য রেস্ট করার সময়টুকুও নেই। শেখ বাড়ির পাশাপাশি তাহাজিদ বাড়িও সাজানো হচ্ছে। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, সেই হিসেবে তো সাজাতেই হবে। রাত 9টা। নিজের রুমে বসে আছে সিমরান। তাদের নতুন জীবন শুরু হতে যাচ্ছে ভেবে মুখে লাজুক হাসি ফুটে ওঠে তার। তখনই তার ফোনে একটা মেসেজ এলো। ফোনটা হাতে নিয়ে দেখলো সাইমনের মেসেজ। বাইরে বেরিয়ে এসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি। মেসেজটা দেখেই ব্যালকনিতে গিয়ে দেখে সাইমন বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সাইমনকে দেখেই সিমরান ছুটিয়ে বাইরে বেরিয়ে যায়। সাইমন তার দিকে তাকিয়ে মুচকি হাসে। তা দেখে সিমরানের মুখেও হাসি ফুটে ওঠে। সাইমন সিমরানের কাছে এসে বলে, বাইক উঠে বসো। কেন, কোথায় যাবে? গেলে দেখতে পাবে, এখন উঠে বসো। বলে সিমরানের হাত ধরে বাইকে উঠিয়ে দেয় সাইমন, সাথে নিজেও উঠে পড়ে। সাইমন বলল, আমাকে জড়িয়ে ধরো ফুল, নাহলে পড়ে যাবে। সিমরানের যেন খুব লজ্জা হতে থাকে। সিমরান সাইমনকে ধরতে নিয়েও আবার হাত সরিয়ে ফেলে। সাইমন ব্যাপারটা লক্ষ্য করেছে। সে বাইকটা স্টার্ট দিয়ে সামনে এগোতেই টাল সামলাতে না পেরে সিমরান সাইমনকে জড়িয়ে ধরে। সাইমন মুচকি হেসে বাইক নিয়ে চলে যায় তার গন্তব্যে। রাস্তায় বাতাসের বেগে চলছে বাইকটা। তীব্র বাতাসে সাইমনের সিল্কি চুলগুলো উড়ছে। সিমরানের বড় বড় চুলগুলো তার মুখে এসে বাড়ি খাচ্ছে। সিমরানের ভীষণ ভালো লাগছে। প্রিয় মানুষের সাথে বাইক রাইড করার মজাই অন্যরকম। কিছু সময় সাইমন একটা জায়গায় এসে বাইক থামায়। নিচে নেমে সিমরানকেও নামিয়ে দেয়। সাইমন সিমরানের হাত ধরে সামনে হাঁটা ধরে। সাইমন একটা নদীর কিনারায় সিমরানকে নিয়ে এলো। বিশাল একটা সবুজ ঘাসের মাঠ পেরিয়ে নদীর কিনারায় যেতে হয়। সিমরান চারিদিকে মুগ্ধ হয়ে দেখছে। আকাশের সেই রূপালী চাঁদের কিরণ ছড়িয়ে পড়েছে সেখানে। সাইমন সিমরানের হাত ধরে নদীর কিনারায় গিয়ে বসে। সিমরানের মাথাটা তার কাঁধে রাখে। এমন অনুরূপ মুহূর্ত দুজনেই চোখ বুজিয়ে অনুভব করছে। ফুল, সাইমনের এমন ধীর কণ্ঠ শুনে মাথা তুলে তাকায় সিমরান। দেখে সাইমন কিভাবে গভীর দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সে দৃষ্টিতে হারিয়ে যায় সিমরান। সাইমন ধীরে ধীরে সিমরানের কাছে এগিয়ে যাচ্ছে। তা দেখে সিমরানের অবস্থা নাজেহাল হয়ে যায়। সাইমন সিমরানের ঘাড়ে তার মুখটা ডুবিয়ে দেয়। সাথে সাথে কেঁপে ওঠে সিমরান। শরীর যেন তার অবশ হয়ে গেছে। হাত দিয়ে নিজের জামাটা খামচে ধরে। সাইমনের ভারী নিঃশ্বাস পড়ছে সিমরানের ঘাড়ে। বোঝা যাচ্ছে এই নিঃশ্বাসে সিমরানকে এত বছর হারানোর ব্যথা। সাইমন আস্তে আস্তে মাথা তুলে সিমরানের মুখের দিকে তাকায়। চাঁদের আলোয় আলোকিত হয়ে গেছে সিমরানের মুখখানা। সিমরান চোখ বুজে আছে। সাইমন দেখছে সিমরানকে সারা শরীর যেন কাঁপছে। সেই সাথে তার অধর জোড়া। গোলাপি অধর জোড়ার দিকে তাকিয়ে গলা শুকিয়ে আসে সাইমনের। নিজেকে যেন আটকানো বড় দায় হচ্ছে। না, সে কিছুতেই পারছে না নিজেকে আটকাতে। ধীরে ধীরে এগোতে থাকে সিমরানের অধরের দিকে। সিমরান এখনও চোখ বুজে আছে। একসময় সাইমন সিমরানের অধর জোড়ায় ডুব দেয়। সাথে সাথে বিদ্যুতের মতো শক খায় সিমরান। এবার সে একদম জমে যায়। সাইমন গভীরভাবে চুম্বন করছে সিমরানের অধর জোড়ায়। চুষে নিতে থাকে সিমরানের ঠোঁট। সিমরান যেন এক অন্যরকম সুখ অনুভব করে। কিছু সময় পর সেও সাইমনের সাথে তাল মিলায়। সিমরানের মত পেতেই আরো গভীরভাবে চুম্বন করে সাইমন। বেশ কিছুক্ষণ পর সাইমন সিমরানকে ছেড়ে দেয়। দুজনেই হাঁপাতে থাকে। সাইমন সিমরানের মাথায় নিজের মাথা ঠেকিয়ে বলল, সরি ফুল, আমি এমনটা সত্যি চাইনি। নিজেকে ধরে রাখতে পারিনি। তোমার কাছে আসলে আমি যেন পাগল হয়ে যাই। নিজেকে আটকানো মুশকিল হয়ে পড়ে, তাই তা আজ চেয়েও পারিনি। এই তো আর মাত্র একটা দিন, তারপরে নিজেকে আর আটকানোর প্রয়োজন পড়বে না। সাইমনের এমন হৃদয় কাড়ানোর মতো কথা শুনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে সিমরান। তার শরীর যেন এখনো অবশ হয়ে আছে। সিমরান কাঁপাকাঁপি গলায় বলে, ভালোবাসি তোমাকে শ্রান। সাইমন প্রাপ্তির হাসি হেসে নিজেও সিমরানকে শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরেই দুজন দুজনকে ছেড়ে দেয়। এরপর দুজনে ঘন সবুজ ঘাসের উপর শুয়ে পড়ে। দুজনের পা দুই দিকে এবং মাথা একসাথে দুজনেই চন্দ্রবিলাস করছে। সিমরানের জীবনের একটা বেস্ট মোমেন্ট এটা। দুজনেই এটা সেটা বলছে। এক সময় সিমরানের ভারী নিঃশ্বাস পেয়ে সাইমন উঠে দেখে সিমরান ঘুমিয়ে গেছে। সাইমন সিমরানের এই ঘুমন্ত মুখখানার দিকে চেয়ে আছে। কিছু সময় পর সিমরানকে কোলে করে বাইকে নিয়ে যায়। এরপর নিজের সাথে শক্ত করে বেঁধে বাইক নিয়ে শাহী করে চলে যায়। হলুদ স্পেশাল।
আজ সাইমান সিমির গায়ে হলুদ। শেখ বাড়ি এবং তাহজিদ বাড়ি গতকালকেই সাজানো শেষ। দুই বাড়ি দেখে মনে হচ্ছে কোনো রাজপুরী। চারিদিকে রমঝম পরিবেশ। সকল গেস্টরা চলে এসেছে। সারা বাড়ি জুড়ে বাচ্চারা ছুটে বেড়াচ্ছে। আনন্দে ভরে উঠেছে দুই বাড়ি। চারদিকে সবাই ব্যস্ত। কেউ এখানে ছড়ছে তো কেউ ওখানে ছড়ছে। একটু পরেই হলুদ অনুষ্ঠান শুরু হবে। এরপর মেহেন্দি অনুষ্ঠান। সন্ধ্যায় পার্লার থেকে মেয়েরা এসেছে সিমরানকে সাজানোর জন্য। মূলত সাইমান পাঠিয়েছে তাদেরকে। তার কথা সবার চেয়ে সিমরানকে সুন্দর লাগা যায়। শেখ বাড়িতে সবাই এক এক করে রেডি হচ্ছে হলুদ অনুষ্ঠানের জন্য। পার্লারের মেয়েরা এসে সিমরানকে সাজানো আরম্ভ করেছে। কাঁচা হলুদের একটা কাপড়, যা গ্রাম্য স্টাইলে পরানো হয়েছে সিমরানকে। মুখে নানা ধরনের মেকআপ মাখানো হয়েছে। হলুদের গয়না সারা গায়ে লাগিয়ে দিয়েছে। চুল সামনে স্টাইল করে, পেছনেও স্টাইল করে খোপা করে দিয়েছে। মাথায় হলুদ একটা দোপাট্টা লাগিয়ে দিয়েছে। সাজা কমপ্লিট সিমরানের। সিমরানকে বিন্দুমাত্র চেনা যাচ্ছে না। আয়নায় নিজেকে দেখে নিজেই অবাক সিমরান। সুন্দর বললে ভুল হবে, মারাত্মক সুন্দর লাগছে। দিশা এসে সিমরানের অনেক প্রশংসা করে। সেও পার্লারের মেয়েদের হাতে সেজে নিল। তাকেও দারুণ লাগছে। দিশাও কাঁচা হলুদের কাপড় পরেছে সিমরানের মতোই। পার্লারের মেয়েগুলো সাজিয়ে নিচে চলে যায়। মেহেদি অনুষ্ঠানে আবারও সাজতে হবে। এক এক করে সিমরানের কাজিনরা তার রুমে প্রবেশ করে। সবাই এসে সাইমনকে নিয়ে এটা সেটা বোঝে আর সিমরান লাজুক হাসছে। তাহজিদ ম্যানশনে। তাহজিদ বাড়ি শেখ বাড়ি থেকেও সুন্দর ডেকোরেশন করা হয়েছে। সম্পূর্ণ বাড়ি ঝলমল করছে। বাড়ির ভেতর থেকে শুরু করে বাড়ির গেট পর্যন্ত দারুণভাবে সাজানো হয়েছে। তাহজিদ বাড়িতে মিডিয়ার ছড়াছড়ি। বিখ্যাত রকস্টার সাইমন তাহজিদের বিয়ে বলে কথা। মিডিয়া না এসে কি পারে? সাইমনকে ঘিরে আছে মিডিয়া। তাকে নানান প্রশ্ন করছে মিডিয়ার লোকেরা। সেও হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। তার যেন আজ মোটেও বিরক্ত লাগছে না। সাইমন হলুদ পাঞ্জাবি, সাদা পাজামা পরেছে। হাতে কালো একটা ওয়াচ পরেছে। চুলগুলো কপালে পড়ে আছে। চাপ দাড়ি, মুখে হাসি, ব্যাস অসাধারণ। এত পরিমাণে সুদর্শন লাগছে সাইমনকে, মেয়েরা দেখলে হার্ট অ্যাটাক করবে। মিডিয়ার মেয়েরা তো গিলে খাচ্ছে সাইমনকে। মনে হয় জীবনে ছেলে দেখেনি। আর কিছুক্ষণ থেকেই মিডিয়ার লোকেরা চলে যায়। সাইমন ভাবছে তাকে এখন একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেজন্য সাইমন বেরিয়ে পড়ল। তাহজিদ বাড়ির বাকি সবাই রেডি হচ্ছে। এখন তারা পাত্রীর বাড়ি যাবে হলুদ নিয়ে। মেয়েরা সকলেই হলুদ কাপড় পরেছে। পার্লার থেকে মেয়ে আনা হয়েছে। তাহিকে এখন সাজিয়ে দিচ্ছে। ভারী মেকআপ দিয়ে খুব সুন্দর করে তাহিকে সাজিয়ে দেয়া হয়। সাজানো শেষে তাহি, দীপ, আকাশ আর তিশা বেরিয়ে যায় সিমরানের বাড়ির উদ্দেশ্যে। সিমরানকে ঘিরে বসে আছে মেয়েরা। কেউ যেন সিমরানকে ছাড়তেই নারাজ। দিশা বাহিরে কাজে ব্যস্ত। তখনই রুমে দিশা তড়িঘড়ি করে এসে সব মেয়েদের উদ্দেশ্যে বলল, তোমরা এখানে কি করছো? চলো চলো সবাই, পাত্রপক্ষের বাড়ি থেকে লোকেরা এলো বলে। সিমরানের এক কাজিন তানিয়া বলল, তাতে আমাদের কি কাজ? আমরা গিয়ে কি তাদের পা দিয়ে পানি খাবো? দিশা চোখ গরম করে তানিয়াকে বলল, তাদেরকে স্বাগত করার ব্যবস্থা করতে হবে। তারা যেন কোনো কিছুর ত্রুটি ধরতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। অনেক কাজ, সকলে চলো। দিশা এক প্রকার জোর করে সবাইকে রুমের বাইরে নিয়ে যেতে থাকে। না না, কাউকে থাকা চলবে না, চলো চলো। সিমরানের ছোট্ট একটা কাজিন বলে, আমি তাহলে সিমিয়াপুর কাছে থাকি। এরপর দিশা জোর করে সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। আর সিমরান একা একা বসে আছে। তখনই কেউ হুড়ি পড়ে এসে সিমরানের রুমে ঢুকে দরজাটা আটকিয়ে দেয়। সেদিকে তাকাতে সিমরান আটকে ওঠে। সাথে সাথে ভয় গ্রাস করে ফেলে সিমরানকে। লোকটা তার দিকে এগিয়ে আসে। লোকটা মাস্ক পরেছে, যার কারণে মুখটা দেখা যাচ্ছে না। সিমরান ভয়ে চিৎকার দিতে নিলেই লোকটা এসে তার মুখ চেপে ধরে মাস্ক খুলে বলে, কি করছো ফুল? তোমার হবু জামাইকে গণধোলাই দিতে চাও বুঝে? সাইমনকে দেখে চমকে ওঠে সিমরান। উনি এখানে কি করছে? সিমরান করছে। সাথে সাথে মুখ থেকে হাত সরিয়ে নেয় সাইমন। সিমরান অবাক চোখে বলল, তুমি এখানে কি করে এলে? আর বলো না ফুল, গাছ পেয়ে ছাদে উঠে আসতে হয়েছে। সে সাথে দিশার হেল্পও নিয়েছে। সিমরান চোখ বড় বড় করে বলল, তুমি কি গাছ বেয়েছো? সে আর বলতে, এখন তো অবস্থা হালুয়া হয়ে গেছে। কিন্তু তুমি কেন এত কষ্ট করতে গেলে?
সাইমন সিমরানের একদম কাছে গিয়ে স্লো কণ্ঠে বলল, আমার ফুলের হলুদে সবার আগে আমি হলুদ না লাগালে কি হয়? হলুদ লাগাতে এসেছে। কিন্তু কিভাবে, সবাই তো দেখে নিবে। সাইমন সিমরানকে একটানে নিজের সাথে মিশিয়ে নেয়। সাইমন সিমরানের ঢিলে ঢালা ব্লাউজের ভেতরে আস্তে আস্তে হাতটা ঢুকিয়ে তার পিঠে হলুদ লাগিয়ে দেয়। মুহূর্তে চোখ মুখ খিচে ফেলে সিমরান, শরীর দিয়ে যেন টর্নেডো বয়ে যাচ্ছে। এবার সাইমন তার নিজের গালে হালকা হলুদ লাগিয়ে সিমরানকে গালের সাথে নিজের গাল ঘষে, যার ফলে সিমরানের গালেও হলুদ লেগে যায়, তবে তা বোঝা যাচ্ছে না। সিমরানের দিকে তাকিয়ে সাইমন বলল, তুমি ভাবতেও পারছো না ফুল, তোমাকে কতটা আবেদনময় লাগছে। নির্ধারণ আছে তোমাকে, আর কত রূপ দেখিয়ে পাগল করবে আমায়। এবার সাইমন সিমরানের কপালে কপাল ঠেকিয়ে বলল, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে তোমাকে সম্পূর্ণ নিজের করে নেব। এখন আমাকে যেতে হবে ফুল। কথাটা বলে সিমরানের কপালে একটা চুমু এঁকে দিয়ে চলে যায়। সিমরান বুকে হাত দিয়ে হাঁপাচ্ছে। সাইমন কাছে আসলেই তার মাঝে ঝড় বয়ে যায়, যেন এক অদ্ভুত অনুভূতি কাজ করে তার মাঝে। এক এক করে গাড়ি থেকে নামছে দীপ, তাহি, আকাশ আর তিশা। তাদের হাতে প্রচুর জিনিস। একটু সামনে আসতেই মেয়েরা তাদের হাত থেকে একে একে জিনিসগুলো নিয়ে নেয়। গ্রামে একটা মেয়ে নাম আসমা দীপকে আর আকাশকে দেখেই কেমন লাজুক লাজুক হাসে। তারা আসমার দিকে তাকাতেই আসমা একটা চোখ মেরে মুখে ওড়না দিয়ে দৌড়ে চলে যায়। আকাশ আর দীপ দুজন দুজনের মুখ চাওয়াচাই করছে। তখনই সেখানে দিশা আর শাহিদ হাজির হলো। পাত্রপক্ষদের দিকে এগিয়ে যায়। সিহাদ তো তাকিয়ে আছে তিশার দিকে। বাহ, মেয়েটা তো দারুণ। সিহাদের খুবই পছন্দ হয়েছে, আজই একে পটাবে সে। দীপ তো দিশাকে দেখে যেন জ্ঞান হারিয়ে ফেলে, অজ্ঞান নয় মানসিক জ্ঞান। দিশা দীপের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, বেআই সাহেব, आपका स्वागत है, प्लीज कम। দীপ হুঁশে এসে নাক কুচকে বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন ফালতুভাবে অতিথিদের ওয়েলকাম করা হচ্ছে। কোথায় আমাদের ফুল দিয়ে স্বাগত জানাবে তা না করে সামান্য মুখে ওয়েলকাম করা হচ্ছে। আমরা কিছুতেই ভেতরে ঢুকবো না, আগে আমাদের ফুল দিয়ে বরণ করার ব্যবস্থা করো। দিশা যেন মুহূর্তেই রেখে যায়। আমাদের ঠেকা পড়েনি আপনাদেরকে ফুল দিয়ে বরণ করতে। আপনাদেরকে তো গোবর দিয়ে ওয়েলকাম করা উচিত। তাহি রেগে বলল, কি এত বড় কথা, আমাদের এত অপমান! আপনারা কেউই ভেতরে যাবে না। ঠিক আছে, আপনারা এখন এখান থেকে না হয় বাড়িতে ফিরে যান। শুরু হয়ে গেল এদের আজাইরা ঝগড়া। সিহাদ সুযোগ বুঝে তিশাকে নিয়ে সেখান থেকে পালায়। বাইরে এত চেঁচামেচির আওয়াজ শুনে বেরিয়ে আসে তায়ান এবং ইনে আশেক। এদের ঝগড়া দেখে ইনে আশেক তড়িঘড়ি করে সেখানে গিয়ে তাদের ঝগড়া থামায় এবং ভেতরে আসতে বলে। তায়ান তাহির দিকে চোখ যেতেই চোখ জোড়া সেখানেই আটকে যায়। তাহির এই রূপ দেখে আপনা আপনি মুখ হা হয়ে যায়। বিশাল বড় হা হয়ে গেছে তা দেখে তাহি বাঁকা হাসে। একজন মহিলা মিষ্টি নিয়ে যাচ্ছিল। তখন দীপ একটা মিষ্টি হাতে নিয়ে সোজা তায়ানের মুখে ঢুকিয়ে দেয় এবং বলে, আরে ভাই, আমি জানি আমাকে আজকে এত সুন্দর লাগছে যে রাস্তার কুকুরগুলো আমাকে দেখে ঘেউ ঘেউ করে পানিতে ঝাঁপ দেয়। সেখানে তুই তো একটা গে, আমাকে দেখে এভাবে ক্রাশ খেতেই পারিস, এতে আমি কিছুই মনে করিনি। দীপের কথায় হুঁশ আসে তায়ানের। দীপকে কিছু বলতে যাবে তখনই দেখে তাহি একটা ছেলের হাতের সিনা নিজের দুহাত দিয়ে ধরে হেসে হেসে তার সামনে দিয়ে চলে যাচ্ছে। মুহূর্তে যেন চোয়াল শক্ত হয়ে আসে তায়ানের। তাহির এত বড় সাহস এভাবে একটা ছেলের হাত ধরে, ছেলেটাকে তো আমি মুহূর্তেই আবার ভাবে, কাম ডাউন তায়ান। তাহির যার সাথে ইচ্ছা থাকুক, তাতে তোর কি? তুই এত রেগে যাচ্ছিস কেন? এসব ভেবে নিজেকে শান্ত করে দীপকে নিয়ে ভেতরে ঢোকে তায়ান। সিহাদ একটা নিরিবিলি জায়গায় তিশাকে নিয়ে এলো। তিশা বলল, এই এই, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবে? সিহাদ তিশার গাল টেনে বলল, তুমি না খুব কিউট, একদম পরীদের মতো। গরু ছাগলের রূপ তোমার এই রূপকে হার মানাবে। তোমার রূপ এতটাই সুন্দর যে কারোই তোমার দিকে তাকানোর ইচ্ছা করে না। গোবরের মতো গায়ের রং, শকুনের মতো চোখ, গন্ডারের মতো দাঁত, হরিণের কল্লার মতো নাক, পাতিলের মতো ঠোঁট দুটি, গরুর লেজের মতো মাথার চুল। উপস, অসাধারণ লাগে তোমাকে। তোমার রূপের কোনো তুলনা হয় না। তিশা খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি।
তুমি আমার একটা গোপন কথা জানো? নাকি? আমার মধ্যে একটা অলৌকিক শক্তি আছে। যে মেয়েরা আমার গালে প্রতিদিন দুটো চুমু দিবে, সে মেয়েরা বিশ্বের সুন্দরী হয়ে যাবে। কিন্তু আফসোস এই পর্যন্ত কেউ একটাও চুমু দিল না আমায়। দিশা কিছুক্ষণ ভেবে খুশি হয়ে বলল, আমি দিব। আমি তোমাকে চুমু দিব। শিহাদ যেন শয়তানি হাসি দেয়। সে তো এটাই চেয়েছিল। শিহাদ তার গালটা এগিয়ে দিয়ে বলে। তাহলে ঝটপট দিয়ে দাও। দিশাও দেরি না করে টুকুস করে 2টা চুমু দিয়ে দেয়। শিহাদ বলল। এভাবে আমাকে রোজ চুমু দিবে, বুঝলে? দিশা মাথা উপর নিচ করে। শিহাদ বলল। এখন আমাকে জড়িয়ে ধরো, তাহলে সুন্দর হওয়ার আরো শক্তি পাবে। দিশা যেন শিহাদের কথা বিশ্বাস করে নেয়। সাথে সাথে শিহাদকে জড়িয়ে ধরে। শিহাদও তাকে জড়িয়ে ধরে এক চোখ টিপ মারে। পাত্রপক্ষদের হরেক রকমের নাস্তা পরিবেশন করেছে ইস্তিফা বেগম। নাস্তা দিয়ে তিনি অন্য কাজে চলে যায়। দীপ একটা পিঠা মুখে দিয়ে বলল, ছে, এটা কি বাজে খাবার! এ কিছুতেই খেতে পারবো না আমি। তাহলে আপনাকে খেতে কে বলেছে? আর কোনো কিছুতে হাত দিবেন না আপনি। দিশা দীপকে আর কোনো খাবার খেতে দেয়নি। বেচারা দীপের ভুল হয়েছে এমন কথা বলে। খাবারের শোকে সে যেন এখনই পাড়ি দেবে পরকালে। তার রাগি চোখে তাকিয়ে আছে তাহির দিকে। যখন থেকে তাহির এসেছে তার দিকে একবারও তাকাচ্ছে না, বরং তাকে ইগনোর করছে। আর এখন সে ছেলেটাকে আহ্লাদে করে নিজ হাতে খাবার খাইয়ে দিচ্ছে। তাহি আকাশকে একটা ছানার মিষ্টি খাইয়ে ও দিয়ে বলল, আকাশ, তুমি না কিচ্ছু খেতে চাও না, একদম শুকিয়ে গন্ডার হয়ে গেছো। ওজন তোমার দিন দিন বাড়ছে, এত কম খেলে হবে বলো? আকাশ মুখ কাচুমাচু করে রেখেছে। সে বুঝতে পারছে তাহি এমন করছে কেন। তায়নের জন্য চোখ দিয়ে আগুন বের হচ্ছে। এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে হন হন করে উপরে চলে যায়। তা দেখে তাহির পেট ফেটে হাসি আসে। এই সামান্যটুকুতে এই অবস্থা, সামনে কি করবে ভাবতেই খুশি লাগে তাহির। তাহি দিশা সিমরানের রুমে গিয়ে তাকে নিয়ে আসে। সিঁড়ির কাছে আসতেই তারা সিমরানের মাথার উপর বড় একটা কাপড় ধরে। দিশা তাহির সাথে আরো 2জন মেয়ে আসে। সিমরানকে নিয়ে স্টেজে বসিয়ে দেয় তারা। এখন সিমরানকে হলুদ মাখানোর পালা। সবার আগে মাখালেন ইস্তিফা শেখ। হলুদ লাগাচ্ছে আর তার চোখ দিয়ে পানি পড়ছে। কালই তার মেয়ে তাকে ছেড়ে চলে যাবে। এরপর এক এক করে সকলে হলুদ লাগায়। পাত্রপক্ষরা হলুদ লাগিয়ে চলে যায়। তাহজিদ বাড়িতে সাইমনকে বসিয়ে দেওয়া হয় তৈরি করা ফুলের সিংহাসনে। এক এক করে সবাই সাইমনকে হলুদ লাগিয়ে দেয়। সাথে সকলে একজন আরেকজনের মুখে হলুদ মাখিয়ে দিচ্ছে। হলুদ অনুষ্ঠান শেষে সাইমনকে আবারও বের হতে হবে শেখ বাড়িতে। হলুদের পর্ব শেষ করে নিজের রুমে এসে হলুদগুলো উঠাতে থাকে সিমরান। এখন আবার নতুন করে সাজতে হবে, কত ঝামেলা। ওয়াশরুম থেকে বেরিয়ে আবারও বসে পড়ে পার্লারের মেয়েদের সামনে। এবার সিমরান লেহেঙ্গা পরেছে, খয়েরি রঙের লেহেঙ্গা। আবারও গাঢ় করে সিমরানকে সাজিয়ে দেওয়া হয়েছে। এবার যেন কোনো রাজকুমারী লাগছে সিমরানকে। দিশা তাহি দুজনেও খয়েরি রঙের লেহেঙ্গা পরেছে, সাথে ভারী সাজ। কিছুক্ষণ পর সিমরানকে নিচে নেওয়া হয়। তখনই সাইমন আসে, সাথে দিয়ে। সাইমন এসেছে সিমরানকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে রিকোয়েস্ট করতেই সবাই রাজি হয়ে যায়। সিমরানের সাথে যাবে তায়ান, দিশা, শিহাদ আর তানিয়া। কিছু সময় পর তারা পৌঁছে যায় তাহজিদ বাড়িতে। সাইমন সিমরানের হাত ধরে গাড়ি থেকে নামায়। সাইমনের দেখা দেখি দীপ ও তাহির হাত ধরে গাড়ি থেকে নামায়। সিমরান হাঁটতে নিলেই হঠাৎ তাকে পাজা কোলে তুলে নেয় সাইমন। মুহূর্তেই সকলে চিল্লিয়ে ওঠে এবং জোরে জোরে শীষ বাজাতে থাকে। সাইমন সিমরানকে একটা সিংহাসনে বসিয়ে দেয় এবং নিজে অপরটাতে বসে পড়ে। সিমরানের সাথে সাক্ষাৎ করে গিয়েছে বাড়ির সকলে, সাথে অসংখ্য ছবি তোলে। ফটোগ্রাফাররা তাদের একসাথে অনেক ছবি তোলে, সাথে ভিডিও করে। এবার পার্লারের 2জন মেয়ে এসে সিমরানের দুহাতে মেহেদি দিতে আরম্ভ করে। তখনই দিশা বলল, এভাবে মরা গরুর মতো বসে থাকলে মেহেদি অনুষ্ঠান জমবে কি করে? চলো সকলে মিলে নাচ গান করি। দীপ পায়ের উপর পা তুলে বলল, ওইসব তোমাদের দ্বারা হবে না। তোমরা শুধু জানো মুখে আটা ময়দা মেখে পেতনির রূপ ধারণ করতে। তায়ান বলল, আমরা কি পারি না দেখবে তুমি। আমরা নাচ থেকে শুরু করে পাতিল পর্যন্ত মাজতে পারি, কিন্তু তোমাদের দ্বারা এইসব নাচ গান হবে না। কথাটা বেশ গায়ে লাগে মেয়েদের। তাহি তায়ানকে উপেক্ষা করে দীপের দিকে তাকিয়ে বলল, তাহলে হয়ে যাক ডান্স, তাহলে বোঝা যাবে কে কি পারে। দিশা বলল,
আরে এদের বলে লাভ নেই, এরা পারবে না। দীপ উঠে ভাব নিয়ে হাত উঠিয়ে বলল। হ্যাঁ, হয়ে যাক। সব ছেলেরা একসাথে জোট হয় এবং সব মেয়েরা একসাথে জোট হয়। সব ছেলেরা মেয়েদের দিকে তেড়ে আসতে আসতে গায়। সাথে ছেলেরা ভাগ হয়ে যায়। সবার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসছে সাইমান। সাইমানকে দেখে সিমরান হাঁ করে যায়। পাশে তাকিয়ে দেখে সাইমান নেই। সাইমান সব ছেলেদের সামনে এসে নাচতে নাচতে গাইল। সব ছেলেরা নাচতে নাচতে গিয়ে উঠল। সাথে সাথে সব মেয়েরা ভাগ হয়ে যায়। সবার মাঝখান দিয়ে সিমরান আসে। সিমরানকে দেখে সাইমানের মুখে হাসি ফুটে ওঠে। সিমরান আস্তে আস্তে গাইতে লাগলো। সব মেয়েরা একসাথে নাচতে নাচতে গাইল। এ পর্যায়ে সবাই ওড়াধরা নাচা আরম্ভ করলো। আনোয়ার তাহাজিদ এক সময় হাঁপিয়ে থেমে গেলেন, বাকিরা এখনো নাচে। আনোয়ার তাহাজিদের চোখে খুশির পানি চিকচিক করছে। তার বাড়িতে এত আনন্দ এর আগে কখনোই হয়নি। গান শেষ হতেই আনোয়ার তাহাজিদ সকলকে জড়িয়ে ধরে। খুব ভোরে ঘুম থেকে উঠেছে সিমরান। উঠতে চায়নি, ইস্তিফা শেখ জোর করে তুলেছেন। কালকে অনেক রাত করে বাড়ি ফিরেছে, যার কারণে চোখে এখনো ঘুম। দিশা এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। সিমরান হেলতে দুলতে উঠে গিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে আয়নায় দেখেই চমকে যায়। তাকে অন্য দিনের তুলনায় আজ ভীষণ সুন্দর লাগছে। মুখে কোনো সাজ নাই, তবুও এত সুন্দর লাগছে। শুনেছে মেয়েদের বিয়ের পানি গায়ে পড়লে নাকি মেয়েরা সুন্দর হয়, তাহলে আমিও কি? এটা ভেবে লাজুক হাসি ফুটে ওঠে সিমরানের। আস্তার আর সাইমানের বিয়ে ভাবতেই যেন খুশির বন্যা বয়ে যায় তার হৃদয় জুড়ে। এসব ভাবতে ভাবতে ওয়াশরুমে ঢুকে পড়ে সিমরান। তাহাজিদ বাড়িতে সকলেই ঘুমে কাদা হয়ে আছে, কেবল ঘুম নেই সাইমানের চোখে। ভোরের আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে যায়। এখন সে সারা বাড়ি হেঁটে চলেছে। বিয়ে বাড়ি কেমন শূন্য হয়ে আছে, একটা প্রাণীও জেগে নেই। আজ যে তার বিয়ে সে খেয়াল কি কারো নেই? সাইমান দ্বীপের রুমে গিয়ে তাকে ডাকছে, কিন্তু তার কোনো খবর নেই। বিরক্ত হয়ে নিজের দাদির রুমে চলে যায়। দাদিকে এক ডাক দিতেই তিনি জেগে যায়। সাইমানের উদ্দেশ্যে বলল, কি হয়েছে দাদু ভাই? তোমরা সবাইকে ভুলে গেছো আজ আমার বিয়ে? একটু পরে তো পাত্রের বাড়িতে যেতে হবে। এখনো সবাই পুরোপুরি ঘুমাচ্ছ। সে কি দাদু ভাই, বিয়ে তো সন্ধ্যায়, এখন তো মাত্র ভোর 5:30 বাজে। দাদির কথায় থতমত খেয়ে যায় সাইমান। সাথে সাথে উঠে বাইরে চলে যায়। সাইমান যেতেই দাদি মুস্কি হাসে। দেখতে দেখতে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। সবাই এখন পুরোদমে সাজা আরম্ভ করেছে। সাইমানদের বাড়ি থেকে সকল সাজসজ্জার জিনিস পাঠিয়ে দেওয়া হয়েছে। পার্লারের মেয়েরা এখন সিমরানকে সাজাচ্ছে। আজকে আরো বেশি করে সাজানো হচ্ছে সিমরানকে। আজকে তাকে লাল রঙের লেহেঙ্গা শাড়ি পরানো হয়েছে, যা সম্পূর্ণ পাথরের কাজ করা। মুখে ভারী মেকআপ, সারা গায়ে জুয়েলারি ভর্তি। সিমরানকে আজও চেনা যাচ্ছে না। তার নর্মাল চেহারা এবং এই চেহারা অনেক তফাৎ। সিমরানকে দেখে মনে হচ্ছে কোনো লাল পরি নেমে এসেছে। বউ সাজে যেন সবচেয়ে বেশি সুন্দর লাগছে সিমরানকে। সিমরানের পাশাপাশি দিশাও সেজে নেয়। সে আজকে পা অবধি সম্পূর্ণ নীল জর্জেটের গাউন পরেছে, সাথে হালকা মেকআপ। চুলগুলো ছেড়ে দেওয়া, তাতেও দারুণ লাগছে। দিশাকে সাজিয়ে দিয়ে পার্লারের মেয়েরা চলে যায়। এরপর দিশা চলে যায় বিয়ের গেটের কাছে। কিছুক্ষণ পর বরপক্ষ চলে আসবে, তাই সব রেডি করছে। দিশা আর বাকি মেয়েরা তখনই দিশার নজর গেটের বাইরের দিকে যায়। দেখে তার বাবা মা হাসি মুখে আসছে। সিনথিয়া রহমান সুন্দর করে সেজেছেন, সাথে সুন্দর শাড়িও পরেছেন, কিন্তু কাল্লুর রহমান শার্টের সাথে ট্রাউজার পরে এসেছেন, যা দেখে দিশার চোখ ছানা পড়া। তার বাবা এই গরমে এটা কি পরে এসেছে? আজ নির্ঘাত সবাই হাসাহাসি করবে। দিশা তড়িঘড়ি করে কাল্লুর রহমানের কাছে গিয়ে বলল, বাবা, তুমি এটা কি পরে এসেছো? তোমার মাথা ঠিক আছে? এটা একটা বিয়ে বাড়ি, আর তুমি ট্রাউজার পরে এসেছো? এতে মাথা খারাপ হতে যাবে কেন? আরে আমি বিয়েবাড়ির কথা ভেবেই তো জিন্স প্যান্ট ছেড়ে ট্রাউজার পরে এসেছি। কালকেই কিনেছি দুটো একসাথে। ট্রাউজার বিয়েবাড়ির সাথে মানানসই। আর যত সব গাধারা পরে প্যান্ট। আমি কি গাধা নাকি তুই বল? যাকগে, ভেতরে আমার খাবার অনেক কাজ আছে, আমি গেলাম। বলেই আর দাঁড়িয়ে না থেকে ভেতরে চলে যায় কাল্লুর রহমান। দিশা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আজ তার সব সম্মান হানি হবে। সিনথিয়া রহমান আগেই ভেতরে চলে গেছেন। তিনি হাঁটছিলেন, হঠাৎ একটা মহিলার সাথে ধাক্কা খায়।
যার ফলে মহিলার হাতে থাকা জুস কিছুটা তার শাড়িতে পড়ে। সিনথিয়া রহমান রেগে মহিলাটির দিকে তাকিয়ে বলল, ঠিকভাবে কাজ করতে পারো না তোমরা? দিল্লি তো আমার এত দামি শাড়িটা নষ্ট করে। তুমি জানো শাড়িটার দাম কত? শাড়িটার দাম 300 টাকা। এত দামি শাড়ি। জানো আমার জামাই টাক হয়ে মাথার চুলগুলো বিক্রি করে শাড়িটা আমাকে কিনে দিয়েছে। কত কষ্ট করে জানো তুমি? এখন তুমি এত দামি শাড়িটা খারাপ করে দিলে। তোমাদের মতো আক্কাইমে কাজের মেয়েদের কেন রাখা হয়েছে? ইনা শেখ হা করে তাকিয়ে আছে। মহিলাটা এগুলো বলছে কি? গেস্টদের জন্য জুস নিতে গিয়ে তো ধাক্কা লেগে এমনটা হয়েছে। ইনা শেখ বললেন, এখন বলো না যে তুমি এই বাড়ির সদস্য। তোমাকে এই বাড়ির সদস্য বলে মনেই হয় না। এখন থেকে ঠিকভাবে কাজ করবে। তোমার প্রতি দয়া করছি তাই ছেড়ে দিলাম। ইনা শেখ এবার রেগে গিয়ে বলল, কি বললে তুমি? কাজের মেয়ের মুখে এত বড় কথা? গরিব কাকে বলছো? আমার যা আছে তোমার তা আছে? গরিব তো তুমি, তাই এই বাড়িতে কাজ করতে এসেছো। কাজের মেয়ে কোথাকার? তো তোমাকে কাজের মেয়ে বলবো না তা কি বলবো? এই বাড়ির মালকিন বলবো? এই পর্যায়ে দুজনের ঝগড়া শুরু হয়ে যায়। এদের এত ঝগড়া দেখে সেখানে ছুটে যায় তায়ান। দুজনের উদ্দেশ্যে বলল, আরে আরে কি শুরু করেছো তোমরা? মাই বয় দেখো, এই কাজের মহিলাটি আমাকে গরিব বলছে। তায়ান তার মায়ের উদ্দেশ্যে বলল। মা, ইনি হলেন দিশার মা। সিনথিয়া রহমানের দিকে তাকিয়ে বলল, আন্টি, ইনি হচ্ছেন আমার মা ইনায়া শেখ। সিনথিয়া রহমান মুখটা কাচুমাচু করে ক্যাবলার মতো হেসে বলল, ও আচ্ছা, আপনি তায়ানের মা। আমার প্রথমেই মনে হয়েছিল আপনি এই বাড়ির সদস্য। ইনায়া শেখ মুখটা বাঁকা করেছেন, কিন্তু তা বুঝতে না দিয়ে বলে সিনথিয়া রহমানকে নিয়ে ভেতরে চলে গেল ইনায়া শেখ। তায়ান একটা হাফ ছেড়ে বাঁচে। তাহাজিদ বাড়িতে সকলের রেডি হওয়া শেষ, শুধু সাইমনের বাকি। তায়ান দীপ আকাশ মিলে সাইমনকে রেডি করাচ্ছে। সাইমনকে লাল শেরওয়ানি পরানো হয়েছে, তার মধ্যে পাথর সহ গোল্ডেন কালারের কাজ করা। শেরওয়ানির ডান পাশে একটা পাথরের মালা গেঁথে দেওয়া হয়েছে, হাতে গোল্ডেন কালারের একটা ওয়াচ পরিয়ে দেওয়া হয়েছে, পায়ে বরের জুতো, মাথায় বরের মুকুট। ব্যাস রেডি সাইমন। সাইমনকে একদম রাজকুমারের মতো লাগছে। দীপ একটা লিপস্টিক হাতে নিয়ে বলল, দেখি দেখি একটু লিপস্টিক লাগিয়ে দিই, তাহলে দেখতে আরো ভালো লাগবে। সাইমন চোখ গরম করে দীপের দিকে তাকিয়ে বলল, পিটানি খেতে ইচ্ছে করছে? পিটানি খেতে তো মন চাইছে, কিন্তু শুধু শুধু পিটানি খেয়ে তোর শক্তি অপচয় করতে চাই না। কারণ তোর এই শক্তি রাতে কার্যকর হবে। এখন সব শক্তি অপচয় করলে রাতে কি করবি? সাইমন দীপের দিকে এগোচ্ছে, তা দেখে দীপ ভো দৌড় দিয়ে বাইরে বেরিয়ে যায়, আর সাথে সাইমন আকাশও বেরিয়ে যায়। সকলের রেডি হওয়া শেষ। এখন সবাই রওনা দেবে পাত্রীর বাড়ির উদ্দেশ্যে। সকলে গাড়িতে উঠে বসে। কিছু সময় পর পৌঁছে যায় শেখ বাড়িতে। সিমরানের রুমে বসে আছে সকল মেয়েরা। নিচ থেকে বর এসেছে সরেই সবাই ছুটে বেরিয়ে যায়। সিমরান একা বসে আছে, তার কেমন অন্যরকম অনুভূতি কাজ করছে। লাজুক এসে সিমরান হাত পা খিচিয়ে বসে আছে। এক এক করে পাত্রসহ সকলে গাড়ি থেকে নেমে গেটের সামনে এগোচ্ছে। তখনই গেট আটকে ধরে একদল যুবক এবং যুবতীরা। তা দেখে দীপ আকাশ এবং তাহিকে কাছে ডেকে বলল, ডাকাতের দল এসে হাজির হয়েছে আমাদের লুট করার জন্য। আমাদের খুব সাবধানে এদের সাথে লড়াই করতে হবে। এদের হাতে যেন এক করিও না যায়, বুঝেছো তোমরা? তাহি আকাশ উপনিস মাথা নাড়ে। দিশা সাইমনের গলায় গোলাপের মালা পরিয়ে দিয়েছে, সাইমনকে হালকা মিষ্টি খাইয়ে দিয়েছে। দিশা সাইমনের দিকে তাকিয়ে বলল, দেখুন জামাইবাবু, আমরা যা বলি সরাসরি বলি। ভেতরে প্রবেশ করতে হলে তার বিনিময়ে আমরা যা চাইবো তা দিতে হবে। আমরা আপনাদের প্রতি দয়া করে মাত্র 50,000 টাকা চাইছি। দেরি না করে দিয়ে দিন। দীপ অবাক হওয়ার ভান করে বলল, কি 50,000 টাকা? জীবনে এত টাকা চোখে দেখেছো কিংবা গুনেছো? আমরা এত টাকা চোখেও দেখিনি, গুনেও দেখিনি, তাই এখন আপনারা গুনে গুনে আমাদের হাতে তুলে দিন। মগের মূল্য নাকি? আমরা এত টাকা কখনোই দিব না, কিছুতেই না। দিবেন না মানে বললেই হলো? আপনারা কি এতটাই গরিব যে মাত্র 50,000 টাকা দিতে আপনাদের অসুবিধা হচ্ছে? আমি
আমি বুঝি না এত গরিব পরিবারের সিমিয়াকে বিয়ে দেওয়া হচ্ছে কেন। তাড়াতাড়ি টাকা বের করুন, নাহলে হাতিয়ে উদ্ধার করব। আকাশ তানিয়ার দিকে তাকিয়ে বলল, আমরা যদি গরিব হই তাহলে তোমরা হচ্ছে ফকিন্নি। এটা তোমাদের ভিক্ষা করার নতুন ট্রেন্ড। দীপ আকাশকে স্যালুট দিয়ে বলল, বাবা, একদম সঠিক কথা। এরা হচ্ছে আস্ত ফকিন্নি, না হলে কি এভাবে ভিক্ষা করে? দিশা দাঁত কটমট করে বলল, ফকিনি, তোরা তাই তো মাত্র 50,000 টাকা দিতে পারছ, আর ফকিনির মতো হাত পা নিয়ে বিয়ে খেতে এসেছো? শোনো, আমরা এখানে বিয়ে করতে আসিনি, বউ নিতে এসেছি। তাই বউ নিতে হলে ঝাপটা 50,000 টাকা তুলে দাও। 50,000 টাকা কেন? এক কানা করিয়ে দেওয়া হবে না? এই পর্যায়ে সাইমন ভীষণ রেগে গেছে। বিয়ে করবে কখন সে? এরা তো এখানে অর্ধেক সময় পার করে দিয়েছে। তায়ান দীপের দিকে তাকিয়ে বলল, এমন হারকিপটে লোক আমি আর দুটো দেখিনি। ঠিক আছে, টাকা না দিলে এক্ষুনি বিদায় হও। কি? আমাদের এত অপমান? এই বিয়ে কিছুতেই হবে না। এই, সবাই ফিরে চলো। চলো চলো। বলেই তারা পেছনে ফিরতে নিলে সাইমন দাঁত কিরমির করে বলল, আর যদি কোনো কথা বলিস তোরা, তাহলে সব কটাকে জ্যান্ত পুঁতে ফেলবো। যা চাইছে দিয়ে দে। সাইমনের কথায় তারা ঢোক গেলে দীপ ক্রেডিট কার্ড হাতে নিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, আমরা তো অনেক দয়াবান, তাই তো তোমরা একবার বলাতেই আমরা রাজি হয়ে গেছি। নাও নাও, তোমাদের 50,000 টাকা জাকাত হিসেবে দান করেছি। বলেই দিশার দিকে কার্ডটা এগিয়ে দিল। দিশা বাঁকা হেসে ছোঁ মেরে নিয়ে নিল। এরপর তারা গেট ছেড়ে দিতেই সকলে ভিতরে ঢুকলো। সাইমনকে নিয়ে বসিয়ে দেওয়া হয় বরের সিংহাসনে। সবাই আগে খাওয়া দাওয়া করবে, তারপর বিয়ে পড়ানো হবে। আকাশ একটা জায়গায় বসে ফোন টিপছে। তখনই কেউ তার গলায় মালা পরিয়ে দেয়। হকচকিয়ে সেদিকে তাকায় আকাশ, দেখে তানিয়া তার দিকে ডান হাত এগিয়ে দাঁড়িয়ে আছে। তানিয়া বলল, টাকা দিন। আকাশ ব্রুকুসকে বলল, মানে কিসের টাকা? মালা পরিয়েছি যে, তার দাম। এক্ষুনি 5,000 টাকা বের করুন। সাথে সাথে আকাশ দাঁড়িয়ে পড়ে এবং বলে, কি? তখন 50,000 টাকা হাতিয়ে শান্তি হয়নি? এখন আবার আমাকে লুট করতে এসেছো? 1 টাকাও দিব না। ভালোই ভালোই বলছি, টাকা দিন, না হলে টাকার বদলে আপনার মান সম্মান লুটে নিব। কথাটায় যেন বেশ মজা পায় আকাশ। হাসতে হাসতে বলল, তোমরা তো পিচ্ছি মেয়ে কিনা আমার মান সম্মান লুটনে। হাউ ফানি। বলেই আবারও হাসা শুরু করে। কথাটা যেন তানিয়ার বেশ গায়ে লাগে। তানিয়া আকাশের একটু কাছে গিয়ে একটানে তার প্যান্টের বেলটা খুলে ফেলে, যার ফলে আকাশের প্যান্ট নিচে পড়ে যায় এবং তার জাহিঙ্গা দেখা যায়। আকাশ সাথে সাথে প্যান্টটা ধরে আবার পরে ফেলে এবং চারপাশ তাকিয়ে দেখে কেউ দেখেছে কিনা। না, কেউ দেখেনি। আকাশ প্যান্ট ধরে রেখেছে। তানিয়ার দিকে তাকিয়ে বলল, এ তুমি কি করলে? তাড়াতাড়ি আমার বিল দাও। দেখেছেন আমাকে পিচ্ছি বলার মজা? টাকা দিবেন তবে বেল্ট পাবেন, না হলে এভাবেই থাকবেন। আকাশ তড়িঘড়ি করে বলল, ঠিক আছে দিচ্ছি। বলে 5,000 টাকা বের করে তানিয়ার হাতে দেয়। তানিয়াও বেলটা দিয়ে দেয়। তানিয়া টাকা ঝাড়তে ঝাড়তে চলে যেতে নেয়। থেমে আবার আকাশের দিকে তাকিয়ে বলে, তবে আপনার জাঙ্গের সাইজটা একটু বেশিই বড়। কি বললে? কথাটা বলেই তানিয়া ভোঁদর দিয়ে সেখান থেকে পালায়। আকাশ অসহায় চোখে তাকিয়ে আছে। 5,000 টাকা কিভাবে লুটে নিল এই ডাকাত? এসে কোন ডাকাত পুরীতে এসে পড়েছে। অল্পের জন্য তার মান সম্মান সব গোল্লায় যেত। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়টি চলে এসেছে। সাইমন সিমির বিয়ের পড়ানোর সময় চলে এসেছে। সিমরানকে নিয়ে এসে সাইমনের পাশে বসিয়ে দেওয়া হয়। কাজী সাহেব বিয়ে পড়ানো আরম্ভ করে দেয়। সিমরানের বুকের হৃৎপিণ্ডটা অসম্ভব বেগে ওঠানামা করছে। গায়ের কাঁপুনি যেন বেড়েই চলেছে। ফাইনালি সে তার ভালোবাসাকে পেতে চলেছে। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার আনন্দ সত্যি অনেক ভিন্ন। কাজী সাহেব সাইমনকে কবুল বলতে বলে তার আগেই সাইমন পরপর 3 বার কবুল বলে দেয়। সাইমনের কাণ্ডে উপস্থিত সকলে মুখ টিপে হাসে। এবার সিমরানের পালা। কাজী সাহেব সিমরানকে কবুল বলতে বলে। সিমরান বেশ সময় নিয়ে কবুল বলে। সিমরান আজ সম্পূর্ণ সাইমনের হয়ে গেছে, আর কোনো বাধা নেই। অবশেষে তাদের বিয়ের কার্য সম্পূর্ণ হয়। এবার সিমরানের বিদায়ের সময় হয়ে গেছে। বাড়ির সকলে কান্নাকাটি শুরু করে দিয়েছে।
ইস্তিফা শেখ অঝরে কাছে, সেই সাথে সিমরানও চিল্লিয়ে কাছে তার মাকে জড়িয়ে ধরে। এটাই যে নিয়তি, সমাজের কি নিষ্ঠুরতম নিয়ম এটি। না চাইতেও যে নিজের পরিবারকে ছেড়ে চলে যেতে হয় আরেক পরিবারে। ইস্তিফা শেখকে কোনো রকম সিমরানের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে ইনায়া শেখ। সিমরান এবার তায়ানকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। তায়ানের চোখেও পানি চলে এসেছে। সিমরানের এত কান্না যেন সাইমানের সহ্য হচ্ছে না, তাই সে তায়ানের কাছ থেকে সিমরানকে ছাড়িয়ে পাঁচা করে তুলে নেয়। এরপর ইস্তিফা শেখের এবং সকলের কাছ থেকে বিদায় নিয়ে সিমরানকে নিয়ে গাড়িতে উঠে বসে। সিমরানের সাথে তায়ান ও দিশা যাবে, তাই তারাও একে একে গাড়িতে উঠে বসে। সাইমন সিমরানের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। কান্না করার ফলে সিমরানের মুখের শ্বাস লেপটে একাকার হয়ে গেছে। কিছু সময় পর সকলে তাহাজিদ বাড়িতে পৌঁছে যায়। দীপ তাহি দৌড়ে ভেতরে চলে যায়। সাইমন আবারও সিমরানকে কোলে করে হাঁটা ধরে। দরজার সামনে যেতেই দেখে দীপ তাহি দরজা আটকে দাঁড়িয়ে আছে। তাদেরও কথা টাকা দেওয়া ছাড়া ভেতরে ঢোকা যাবে না, তাই অগত্যা তায়ান তাদের হাতে 50,000 টাকা তুলে দিল।